হ্যালো বন্ধুরা, অনেক অপেক্ষার পরে কুলি মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেনেশন নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছে রজনীকান্ত, নাগা অর্জুন, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান ও সাউভিন শাহিদ। সিনেমাটির রাইটার ও ডিরেক্টর হলো লোকেশ কানেগারাজ। অ্যাক্টর ও ডিরেক্টর দেখে তো বুঝতেই পারছেন সিনেমাটা কতটা ধামাকাদার হতে চলেছে। সো আপনাদের মধ্যে সাসপেন্স না বাড়িয়ে এবং কোনো স্পয়লার না দিয়ে চলুন মুভি এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতেই দেখা যায় কিংপিং লজিস্টিক নামের একটি কোম্পানি। এটার মালিক হচ্ছে সাইমন নামের একজন লোক। সাইমন এই কোম্পানির একটি পোর্ট সরকারের কাছ থেকে 19 বছরের জন্য লিজ নিয়েছে। সেখানে সকল ডিপার্টমেন্ট মিলিয়ে 14,000 মানুষের মতো কাজ করে। কিংপিং লজিস্টিকে কাজ করা সবাইকে কাজে ঢোকার আগে চেক করা হয়। ফোন সহ বাকি সকল ইলেকট্রনিক ডিভাইস ওদের গেট থেকেই বাজেয়াপ্ত করা হয়। কিংপিং লজিস্টিকের সিকিউরিটি অনেক টাইট। এর মূল কারণ হচ্ছে ওর ভিতরে থাকা জিনিসপত্র। যদিও এটি লজিস্টিকের নামে চলে, কিন্তু সেখানে অবৈধ সকল মালামাল আসে বিদেশ থেকে, যেমন সোনার বার, ডায়মন্ড, বিভিন্ন দামি দামি ইলেকট্রনিক্স পণ্য। এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি যেটা কারবার হয় তা হলো ঘড়ি নিয়ে। সেখানে থাকা এক একটি ঘড়ির মূল্য প্রায় কোটি কোটি টাকার উপর। বিশ্বের সব দামি দামি ব্র্যান্ডের ঘড়ি পাওয়া যায় এখানে। আর মূলত এসব কারণে কিংপিং লজিস্টিকের সিকিউরিটি এত বেশি টাইট। এখানে কাজ করতে আসা প্রত্যেকটা লেবারকেই কমপক্ষে একবার করে হলেও মেডিকেল চেক আপ করানো হয়। কিন্তু মেডিকেল চেক আপটা যে কেন করানো হয় এটা এখনও পর্যন্ত অজানা। সেখানে মালের লোডিং আনলোডিং সহ টাকা পয়সার সকল ব্যাপার সামলায় জয়াপ্পা নামের একজন লোক। আর সেখানে কাজ করতে আসা সকল লোকেদের উপর নজর রাখে কার্তিক। ট্রান্সপোর্ট এবং অন্যান্য কাজ সামলায় সারবান্দ। আর এদের সবার হেড হলো দয়াল। আসলে এই সকল ইনফরমেশন পুলিশদেরকে একজন আন্ডার কভার এজেন্সি দিচ্ছিল। সে কিংপং লজিস্টিকের আন্ডার কভার হয়ে 1.5 বছর ধরে কাজ করছে। সেখানে থাকা অফিসারগুলো জিজ্ঞাসা করে, আচ্ছা এই জায়গায় 8 বছর আগে আমাদের একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছিল, তার ব্যাপারে কি তুমি কোনো ইনফরমেশন পেয়েছো? এ সময় লোকটা বলে, 8 বছর তো দূরের কথা, 1.5 বছরে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে সেখানে থাকা দয়াল মানুষদের মানুষ মনে করে না। ওদের ধান্দায় যারাই বাধা হয়ে দাঁড়ায় তাদেরকেই মেরে ফেলে ওরা। এমনকি এদের লাশ যে কি করে তারও কোনো হদিস মেলে না। ওর নাম দয়াল হলে কি হবে, ওর মধ্যে দয়াল ছিটে ফোটাও নেই। আর এদের সবার বস হলো সাইমন। তার সম্পর্কে আমি খুব একটা কিছু জানতে পারিনি, কারণ সে পোর্টে খুব একটা আসে না। হয়তো 1.5-2 বছরে আমি তাকে 2-1 বার দেখেছি। সাইমনের একটা ছেলে আছে, ওর নাম অর্জুন। সে একজন কাস্টম অফিসার। অর্জুনের ওর বাবার ধান্দায় একটু ইন্টারেস্ট নাই, তবে সরকারিভাবে যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে তখন সেটা অর্জুনই করে। আমার যা মনে হয় এসব ধান্দা করে সাইমন এত বড় মানুষ হয়নি। এসব ধান্দার পিছনে এমন বড় কিছু লুকায়িত আছে যা এখনো জানি না। সেগুলো জানতে হলে ওখানে থাকা রেস্ট্রিক্টেড এরিয়াতে আমাকে যেতে হবে, কিন্তু সেখানে এন্ট্রি এতটাও সহজ না। এই 1.5 বছরে তো আমি ওইটার আশেপাশেও যেতে পারিনি। আমি এর থেকে বেশি কিছু জানি না স্যার। এই সকল ইনফরমেশন দিয়ে সেখান থেকে চলে যায় লোকটা। পরের দিন সকালবেলাতেই দেখা যায় পোর্টে অর্জুন চলে এসেছে। সেখানে আসার পরপরই সে দয়ালকে খুঁজতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দয়ালকে পেয়েও যায় সে। ওই সময়টা দয়াল খাবার খাচ্ছিল। তারপর অর্জুনই ওর কানে কানে গিয়ে কিছু একটা বলে। তৎক্ষণাৎ সেখান থেকে বের হয়ে চলে আসে দয়াল, আর হাতে একটা মাইক নিয়ে অপারেশন ডিপার্টমেন্টের একজন লোককে ডাক দেয়। দেখা যায় এটা সেই লোক যে গতকাল পুলিশদেরকে ইনফরমেশন দিচ্ছিল। আসলে অর্জুন এসে দয়ালকে এটাই বলেছে যে ওয়ার্কারটা পুলিশদের ইনফর্মার। দয়াল তাকে কান ধরে টানতে টানতে নিয়ে আসে সবার সামনে। লোকটা বারবারই বলছিল, স্যার আমি কোনো ভুলই করিনি। কিন্তু কে শোনে কার কথা? দয়াল তো বারবারই বলছিল যে তোর জন্য এটাই ভালো হবে যে তুই যা যা করছিস তুই নিজে মুখেই স্বীকার করে নে। আর যদি আমার সেগুলো বের করতে হয় তাহলে অবস্থা কিন্তু খুবই বাজে হয়ে যাবে। তারপর ওই লোকটা কেন জানি কিছুই বলছিল না। ঠিক তখনই দেখা যায় একজন লোক কাউকে একটা কল দেয় এবং ফোনটা ধরিয়ে দেয় দয়ালকে। ফোনের ওপার থেকে শোনা যায় একজন মহিলা ও একটি বাচ্চার কথা। আসলে ওরা ছিল ওই লোকটার বউ ও বাচ্চা। কিন্তু প্রথমে তো লোকটা স্বীকারই করে না যে ওরা ওই লোকটার রিলেটেড কেউ। তারপরে এক পর্যায়ে দয়াল ওদেরকে মেরে ফেলতে বলে। ফোনের ওপার থেকে যখন ওর পরিবারের আর্তনাদ শুনতে পায় তখন লোকটা আর চুপ থাকতে পারে না। সে দয়ালের কলার ধরে বসে। এই ব্যাপারটাতে সবাই শিওর হয়ে যায় এই আসলে ইনফর্মার। তারপর ওই লোকটার গলায় চেন পেঁচানো হয়, আর সেটা ক্রেনের সাথে লাগিয়ে লোকটাকে ওখানেই সবার সামনে মেরে ফেলা হয়। তারপর দয়াল গিয়ে উপরে ওঠে। ওর হাতে ছিল একটা সাইনবোর্ড, তোদের এখানে আরো একজন পুলিশ ইনফর্মার আছে যে গত 8 বছর ধরে এখানে কাজ করছে। যে ওকে ধরে দিতে পারবে তাকে ইনাম হিসেবে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এটা শুনে তো সবাই মোটামুটি মোটিভেটেড হয়ে যায়। আমরা সিনেমার অন্য দৃশ্যে দেখতে পাই দেবা মেনশন নামের একটি বড় বিল্ডিং।
কয়েকজন ছাত্র সেখানে এসেছে থাকার জন্য, কিন্তু রিসিপশনে থাকা লোকটা জানায় এখানে যেই থাকুক না কেন ভাড়া হবে 1000-এর উপরে। যদি ছাত্র হয় তবে ভাড়া মাত্র 750 টাকা, 3 বেলা খাবার তো ফ্রি আছে। এটা শুনে তো হতবাক হয়ে যায় ছাত্ররা, এত সস্তায় কোনো জায়গা আছে নাকি? তবে সেই রিসিপশনিস্ট জানায় সবই ঠিক আছে, কিন্তু কিছু রুলস মেনে চলতে হবে তাদেরকে যদি তারা সেখানে থাকতে চায়। এখানে কোনো মেয়ে আনা যাবে না, মদ, সিগারেট বা নেশা জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। এগুলো শুনে ছাত্ররা প্রথমে একটু কেমন কেমন করলেও অনেক কম টাকায় পেয়ে যায়, তারা বুক করে নেয়। তারপর রিসিপশনিস্ট তাদেরকে রুমে নিয়ে যাচ্ছিল। যেতে যেতে 114 নম্বর রুমের সামনে এসেই সবাইকে আস্তে কথা বলতে বলে। এই রুমের মধ্যে নাকি ভয়ঙ্কর কেউ একজন থাকে, তবে কে থাকে এটা এখন দেখা যায় না। আজকের এই বাড়ির মেনশন ডে, মানে আজকের দিনে এই দেবা মেনশন প্রথমে চালু করা হয়েছিল, এজন্য আজকে এখানে উৎসব চলছিল। খাওয়া দাওয়া, পার্টি, নাচ গান সবকিছু যেন দেবা মেনশনে। পুরো মেনশনটা একদম ফুল দিয়ে সাজানো হচ্ছিল। তার পরপরই দেখা যায় অনেকজন মিলে চলে আসে কেয়ারটেকারের কাছে। আজকে তো এখানে উৎসব চলছে, তাহলে যদি একটু পানি টানি খেতে পারতাম খুবই ভালো হতো। দেবা বসকে বলে একটু দেখেন না যদি ম্যানেজ করা যায়। কিন্তু কোনোভাবে এই কথাটা দেবাকে বলতে রাজি না কেয়ারটেকার, কারণ সে গত 30 বছর ধরে দেবাকে চেনে। গত 30 বছরে দেবা একদিনও পানিতে হাত দেয়নি। তারপরও সবার অনুরোধে সবাইকে নিয়ে চলে আসে দেবার কাছে। দেখা যায় এখানে দেবা মাংস কাটাকাটি করছিল আজকের উৎসবের জন্য। সে মেনশনে বিরিয়ানি খাওয়াবে। তারপর কেয়ারটেকার গিয়ে দেবার সাথে কথা বলতে থাকলেও পানি খাওয়ার কথা বলতে কোনোভাবেই সাহস পাচ্ছিল না, কিন্তু সবার জোরাজোরিতে সে বলতে বাধ্য হয়। অনেক করে বলার পর রাজি হয়ে যায় দেবা। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তোমরা ম্যানেজ করো। দেবার মুখে এমন কথা শোনার পরপরই ওদের মনে পড়ে যায় আজ তো ড্রাই ডে, মানে গোটা শহরে আজকে কোনো মদ বিক্রি হবে না, কিন্তু পার্টি তো করতে হবে। তাহলে কি করা যায়? দেবা বলে ওঠে, ড্রাই ডে তো কি হয়েছে, তোমাদের কারোর কাছে কি স্টক নেই? যদি থাকে তাহলে সেটা নিয়ে আসো। একে একে খাওয়াই আর কি মজা আছে, সবাই একসাথে মিলে খেলেই তো মজা বাড়বে। অনেকেই হাত তোলে, মানে স্টক ফুল আছে। দেবা বলে ঠিক আছে, তাহলে তোমরা স্টক নিয়ে চলে আসো। বড় মাপের একটি পাত্রের মধ্যে মদগুলো একসাথে ঢালা হবে, মানে ককটেল বানানো হবে। তারপর সেগুলো সবাই মিলে একসাথে এনজয় করা যাবে। দেবার কথা শুনে সাথে সাথেই সবাই চলে যায় এবং নিয়ে চলে আসে বড় মাপের একটি পাত্রে, এবং তাদের যার যার স্টকে যা আছে সেখানে ঢালতে থাকে। দেখতে দেখতে পাত্রটা প্রায় ভরেই যায় মদ দিয়ে। তারপর সেখানে চলে আসে দেবা। ওকেই প্রথমে শুরু করতে বলা হয়। দেবার হাতে থাকা একটা জার পূর্ণ করে নেয় এবং আচমকা ওই পাত্রতে এক লাথি মেরে দেয়। সব পানি মাটিতে পড়ে যায়। এই দেবার মেনশনে কেউ পানি খেতে পারবে না। এই ব্যাপারটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তারপরও কারোর কিছু করার নেই, যদি এখানে থাকতে হয় তবে দেবার রুলস মোতাবেক মেনেই চলতে হবে। সেই পানি ফেলে দেওয়া বাদ দিয়ে সবকিছুই ভালোভাবে হচ্ছিল। খাওয়া দাওয়া, নাচ গান, আরো অনেক মজ মাস্তি। সন্ধ্যার মধ্যে পার্টিটা শেষ হয়ে যায়। তারপর দেবার কেয়ারটেকার এসে ওকে জানায় রাজশেখর মারা গেছে। এটা শুনেই অনেক কষ্ট পেয়ে যায় দেবা, আর সাথে সাথে চলে আসে রাজশেখরকে শেষবারের মতো দেখার জন্য। সেখানে গিয়ে ওর লাশের উপর ফুল রাখতে গেলেই চলে আসে রাজশেখরের মেয়ে। সে কেন জানি দেবার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। ওর নাম প্রীতি। এক পর্যায়ে দেবাকে সে দূর দূর করে তাড়িয়ে দেয় সেখান থেকে। অনেক মন খারাপ করে সেখান থেকে বাইরে চলে আসে দেবা। তারপর রাজশেখরকে নিয়ে যাওয়া হয় শেষ কার্য সম্পন্ন করার জন্য। ওর ছেলে না থাকায় ওর মুখে আগুন দেয় ওর মেয়ে। কিছুক্ষণের মধ্যে রাজশেখরের শেষ কার্য সম্পন্ন হয়ে যায়। তারপর কেন জানি দেবা সবসময় প্রীতির আশেপাশেই ঘোরাঘুরি করতো। প্রীতি যেখানেই যেত সবসময় দেবা সেখানে যেত। এক প্রকার বলা যায় প্রীতির শ্যাডো হয়ে গিয়েছিল সে। এটা কোনোভাবেই ভালো লাগছিল না প্রীতির। তারপরও তার করার কিছুই নেই। পরের দিন প্রীতি চলে আসে হাসপাতালে ওর বাবার পোস্টমর্টমের রিপোর্ট নেওয়ার জন্য। সেখানে পাশেই বসেছিল দেবা। কিছুক্ষণ পর ওর কাছে এসে একজন নেশাগ্রস্ত লোক বসে। সে বলছিল রাজশেখরের মৃত্যুটা কোনোভাবেই ন্যাচারাল ডেথ না। এটা শুনে দেবারও একটু খটকা লাগে। তারপর সে চলে আসে হাসপাতালে এবং ডাক্তারদেরকে অনেক বলে ওর পোস্টমর্টমের রিপোর্ট নেয়। এদিকে দেখা যায় প্রীতি চলে এসেছে ওর বোনের কলেজে। প্রীতির বোন একজন মেডিকেল স্টুডেন্ট। তার ফি পরিশোধ করতে না পারলে তাকে পরীক্ষায় বসতে দেবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঠিক এই কারণে টাকা পরিশোধ করতে এসেছিল প্রীতি, কিন্তু সেখানে সে জানতে পারে ওর আগে কেউ টাকাটা দিয়ে গেছে। তারপর প্রীতি সেখানে খেয়াল করে দেখতে পায় দেবাকে। এই ব্যাপারটাতেই প্রীতি অনেক রেগে যায়। সে ভেবেছিল যে হয়তো ওর বোনের টাকাটা দেবাই পরিশোধ করেছে। এজন্য সে দেবার কাছে গিয়ে অনেক কথা শোনায়। আমাদের টাকা পরিশোধ করার আপনি কে? কেন আপনি আমাদের সাথে এমনটা করছেন? তবে কিছুক্ষণের মধ্যেই ওর ভুল ভাঙিয়ে চলে আসে একজন লোক এবং বলে টাকাটা আমি দিয়েছি। তোমার বাবা
বাবা আমার থেকে টাকা পেত। তখন প্রীতি গিয়ে সরি বলে দেবাকে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমার পিছু করছেন কেন? এটা কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছে না। তখন দেবা তার কাছে থাকা পোস্টমর্টমটা দেখায় প্রীতিকে। দুইজনেরটা কম্পেয়ার করে দেবা বলে যে এটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ তুমি? আসলে তোমার বাবা ন্যাচারাল ভাবে মারা যায়নি, ওনাকে মারা হয়েছিল। এগুলো শোনার পরেও কেন যেন কিছুই মনে করছিল না প্রীতি। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল সে যেন জানেই ওর বাবাকে মারা হয়েছে। তখন প্রীতি বলে, তো এখন কি হয়েছে? আমি যাই করি না কেন আমার বাবা তো আর ফিরে আসবে না, এজন্য আমি কিছুই করতে চাচ্ছি না। কারণ আমার মাথার উপর তো এখন কেউ নেই, শুধু আমরা 3 বোন। আমাদের সামনের জীবন এমনিতে অনেক স্ট্রাগল করতে হবে, তো এজন্য আমার কারোর সাথে পাঙ্গা নিতে যাচ্ছি না। তবে দেবা বলে, তুমি কিছু করো আর না করো আমি কাউকে ছাড়বো না, ও আমার বন্ধু ছিল। তার পরপরই দেবা ওই নেশাগ্রস্ত লোকটাকে ডেকে পাঠায় আর তার কাছ থেকে জানতে চায় রাজশেখরের মৃত্যু সম্পর্কে সে কি জানে। তখন সেই লোকটা দেবাকে একটা জায়গায় নিয়ে যায়। এই জায়গাটা দেখতে একটা ল্যাবের মতো। তখন সেই লোকটা জানায় গত 5 বছর ধরে রাজশেখর এই জায়গাতে কাজ করে আসছে। আসলে তার মেয়েরা মেডিকেল কলেজে চান্স পায়, কিন্তু রাজশেখর যে চাকরি করতো সেটা টাকা দিয়ে কোনোভাবেই ওদের ফি পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। এর জন্য রাজশেখর তার চাকরিটা ছেড়ে যে চলে আসে এবং তার নলেজ ব্যবহার করে একটি চেয়ার বানিয়ে ফেলে। আসলে এই চেয়ারটা বানানো হয়েছিল মৃত কোনো জিনিসকে পোড়ানোর জন্য। এই চেয়ারে বসে সুইচ অন করলেই মাংসগুলো পুরো ভ্যাপারাইজ হয়ে যেত। কিন্তু রাজশেখর যখন এই চেয়ারটা প্রদর্শনী করে তখন একজন সরকারি কর্মকর্তা এটাকে রিজেক্ট করে দেয়। কারণস্বরূপ সে জানায় যদি এই চেয়ারটা কোনো খারাপ লোকের হাতে পড়ে যায় তবে এই লোকটা ওই চেয়ারতে যা ইচ্ছা তাই করতে পারবে। এটা বলে ওদের কাছ থেকে চেয়ারটাও নিয়ে চলে যায় আর আবারও ডিপ্রেশনে চলে যায় রাজশেখর। অন্যদিকে দেখা যায় সাইমনের কাজের জন্য তার অনেক শত্রু হয়ে গেছিল। এমন একদিন ওরা সবাই মিলে একটা জায়গাতে যায় ডিল করতে। সেখানে সাইমনের শত্রুরা অ্যাটাক করে বসে, ওদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায়। ওরা অনেকজন থাকায় সাইমন কোনোভাবেই পেরে উঠছিল না। এক পর্যায়ে দয়াল তো নিজের জীবনের তোয়াক্কা না করেই সাইমনের জীবন বাঁচায়। তারপরেও কোনোভাবে সেখানে থাকা সবাইকে মেরে দেয় সাইমন যা, আর সেখান থেকে চলে আসে নিজেদের জায়গায়। এখন এতগুলো লাশ তারা কিভাবে ঠিকানায় লাগাবে? আর যদি কোনোভাবে লাশগুলোর খবর পেয়ে যায় পুলিশ তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে। ঠিক তখনই সেখানে চলে আসে সাইমনের ছেলে অর্জুন, আর সে রাজশেখর এবং তার চেয়ার সম্পর্কে তার বাবাকে বলে। তার পরপরই সবাই মিলে চলে আসে রাজশেখরের কাছে। প্রথমে যখন রাজশেখরকে বলে ওদের জন্য একটা চেয়ার বানিয়ে দেওয়ার জন্য, তখন কোনোভাবেই রাজশেখর তাতে রাজি হয় না। তারপর সাইমন এসে রাজশেখরের মেয়েদেরকে মারার হুমকি দেয়। এগুলোতে সে না করতেই পারে না। রাজশেখর শুরু করে দেয় তার চেয়ার বানানোর কাজ। প্রথমবার যেটা বানায় সেটা কোনোভাবেই কাজ করছিল না, কারণ রাজশেখর আগে যে চেয়ারটা বানিয়েছে ওটা ছোটখাটো জন্তু জানোয়ারকে পোড়ানোর জন্য, কিন্তু এখন তো পুরো মানুষকে পোড়াতে হবে। এজন্য তাকে বড় প্রজেক্টে কাজ করতে হবে। অনেক চেষ্টা করার পর এক পর্যায়ে সফল হয় রাজশেখর। ওই মেশিনটা অপারেট করার জন্য সেখানে প্রীতিও ছিল, আর সে তার বাবাকে এটা ওটা দিয়ে হেল্প করছিল। তারপর থেকে শুরু হয়ে যায় ওদের সাথে কাজ। এর বিনিময়ে রাজশেখর পেত মোটা অঙ্কের টাকা, যেটাতে ওর মেয়েদের মেডিকেল কলেজের ফিও চলে যেত। আর ঠিক এই কারণেই গত 5 বছর ধরে রাজশেখর এই কাজটা চালিয়ে যাচ্ছিল। তবে হঠাৎ করেই মারা যায় সে, কিন্তু রাজশেখরের বুকের হাড্ডিগুলো ছিল ভাঙা, তার মানে সে স্বাভাবিকভাবে মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছিল। লোকটার মুখে এসব কথা শুনে দেবা বুঝতে পারে রাজশেখরকে তাহলে মারাই হয়েছে। কিন্তু এই হত্যার সাথে সাইমনের কোনো সম্পর্ক নেই, কারণ ওর লাশগুলো পোড়ানোর জন্য তো রাজশেখরের প্রয়োজন ছিল সাইমনের। এদিকে দেখা যায় রাজশেখর মারা যাওয়ার কারণে সাইমনদের এখন অনেক ঝামেলায় পড়তে হচ্ছে। ওদের লাশদেরকে আর আগের মতো ঠিকানা লাগানো সম্ভব হচ্ছে না। এই ব্যাপারগুলো অনেক চিন্তায় পড়ে যায় দয়া। ভাবতে ভাবতে এক পর্যায়ে মনে পড়ে যায় রাজশেখরের মেয়ে প্রীতির কথা। প্রথমবার যখন লাশ পোড়ানো হয়েছিল তখন প্রীতিও তার বাবার সাথেই ছিল, ওনাকে সাহায্য করছিল প্রীতি। তারপর পরে দয়াল কিছু লোক পাঠিয়ে দেয় প্রীতিকে উঠিয়ে আনার জন্য। অন্যদিকে দেখা যায় প্রীতি তো অনেক চিন্তায় পড়ে গেছে। সে বুঝে গিয়েছিল যে হয়তোবা তাদের উপর কোনো একটা বিপদ আসতে চলেছে। এজন্য সে চলে আসে ওর বোনের হোস্টেলে। সবাই মিলে কিছুদিনের জন্য শহরের বাইরে গিয়ে থেকে আসবে। সবকিছু ঠান্ডা হয়ে গেলে আবার শহরে চলে আসবে। এসেই বোনদেরকে রেডি হয়ে নিতে বলে প্রীতি। ওরা যখন গোছগাছ করছিল ঠিক তখনই হোস্টেলে চলে আসা দয়ালের গুন্ডারা বারান্দায় এসেই গার্ডকে মেরে ফেলে ভিতরে ঢুকে যায় আর প্রীতিকে খুঁজতে শুরু করে দেয়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সামনে চলে আসে প্রীতি। ওকে উঠিয়ে নেওয়ার কথা জানায় দয়ালের লোকজন, কিন্তু ঠিক তখনই বাইরে কেমন একটা আওয়াজ শুনতে পায় ওরা। তবে প্রথমে সেটা কেয়ার করে না। আবারও প্রীতিকে এটা ওটা বলতে থাকলে আরো জোরে আওয়াজ শুনতে পায়। ব্যাপারটাতে ওর লোকজনকে পাঠায় দেখার জন্য বাইরে কি হচ্ছে। ওরা গিয়ে দেখতে পায় বাইরে যাদেরকে রেখে এসেছিল সবাই মাটিতে পড়ে আছে। তার পরপরই সেখানে এন্ট্রি নেয় দেবা, এসেই ওদেরকে মারতে শুরু করে দেয়। অনেকক্ষণ মারামারি করার পর ওদের অবস্থা খুব বাজে হয়ে পড়ে। তারপর এগিয়ে যায় একটি মেয়ের দিকে আর বলতে থাকে, রাতে যদি কোনো মেয়ে হোস্টেলে কোনো ছেলে ঢুকে যায় তাহলে আমি
আমি যেমনটা করছি তোমরাও ঠিক তেমনটাই করবে। মেয়েদের বলে দিচ্ছিল আর সেটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছিল দেবা। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা সবাইকে ধরাশায়ী করে ফেলে। তখন ওদের মধ্যকার মেইন লোকটা বলে ওঠে, আমরা তো শুধুমাত্র প্রীতিকে উঠিয়ে নিতে এসেছিলাম। আর সাথে কি কি হয়েছে সবকিছুই বলে দেয় দেবাকে। তার পরপরই প্রীতিকে নিয়ে ওদের সাথে রওনা দেয় দেবা। উদ্দেশ্য পোর্ট। কিছুক্ষণের মধ্যেই চলে আসে ওরা পোর্টে। সেখানে নেমেই দেখা হয়ে যায় দয়ালের সাথে। ওর লোকদের এমন বাজে অবস্থা দেখে একদম থতবত খেয়ে যায় দয়াল। তখন দেবা বলে, আপনার লোকেরা যদি আগে বলতো এই কথা তাহলে আমি তো ওদেরকে মারতামই না আর নিজে থেকেই চলে আসতাম এখানে। আপনাদের প্রয়োজন কাজ এবং আমার প্রয়োজন টাকা, তাহলে কেন কাজটা করব না? আর ওরা মেয়েদের হোস্টেলে গিয়ে হই হুল্লোড় করছিল, সাথে মেয়েদের সাথে অনেক বাজে বাজে কথাও বলছিল। এজন্যই আমি ওদেরকে মেরেছি। আর আপনারা যদি লাশের ডিসপোজাল করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন ছিল, কারণ রাজশেখরের সহকারী ছিলাম আমি। ওই মেশিন অপারেট করতে আমিই জানি। আমাকে যদি আপনারা একবার বলতেন তাহলে আমি নিজে থেকেই চলে আসতাম। কথাবার্তা শেষ করে একটা লাশ নিয়ে চলে আসে ল্যাবে এবং দেবাকে বলে যে এখন তুই কর। কিন্তু অনেক চালাকের মাধ্যমে সবাইকে বাইরে বের করে দেয় দেবা। আর প্রীতিকে বলে, তুমি কি পারো এই মেশিনটা চালাতে? প্রীতি জানায়, আমি 2-1বার এসেছিলাম বাবার সাথে এখানে। ওর যা যা মনে ছিল সেইগুলো করেছিল প্রীতি। কিছুক্ষণ চেষ্টা করার পর মেশিনটা কাজ করে এবং লাশটা পুরোপুরি ছাই হয়ে যায়। তারপর থেকে শুরু হয়ে যায় ওদের এই কাজ। প্রতিদিন ওরা অনেকগুলো লাশ নিয়ে আসতো এবং জ্বালিয়ে পুড়িয়ে পুরো ছাই করে দিত। আর এর বিনিময়ে ওরা পেত প্রচুর পরিমাণে টাকা। সেই টাকা দিয়ে প্রীতি তার 2 বোনের কলেজের ফি দিত। এভাবেই দিন কাটতে থাকতো। তবে এই সময়টাতেও দেবা পৌঁছে যায় বিভিন্ন মানুষের কাছে এবং রাজশেখরের সম্পর্কে জানতে চায়। অনেকের কাছ থেকে অনেক রকম ইনফরমেশন পাচ্ছিল দেবা, কিন্তু কোনোটাই তেমন কাজের হচ্ছিল না। এভাবেই ওদের সময় কাটতে থাকে। হঠাৎ করে একদিন দয়ালের ফোনে একটা কল আসে। ফোনটা ছিল অর্জুনের। তখন সে জানায় একটা ইনফরমারের সম্পর্কে। সাথে সাথে দয়াল চলে আসে সেই ইনফরমারটাকে ধরার জন্য। গিয়ে দেখতে পায় পোর্টের মধ্যে একটা পার্টি হচ্ছে। আসলে বড় রকম একটা বিজনেসম্যানের ছেলের এঙ্গেজমেন্ট। সেখানে গিয়ে তো দয়াল শুরু করে দেয় নাচানাচি। অনেকক্ষণ নাচানাচি করার পরে দয়াল ধরে ফেলে সেই লোকটাকে। তাকে অনেক মারধর করে। তারপর হাতুড়ির সাহায্যে লোকটার হাতে একটা পেরেক ঢুকিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সাইমন। এদিকে দেখা যায় গত দিনের কাজের জন্য অনেকগুলো টাকা পেয়েছিল প্রীতিরা। সেখানের অর্ধেকটা নিজের ব্যাগে রাখে এবং অর্ধেকটা ধরিয়ে দেয় দেবাকে, কিন্তু টাকাটা নিতেই চাচ্ছিল না দেবা। তারপর সে প্রীতিকে বলে যে আমরা এই কাজটা এখানে আর করব না। আসলে আমরা তো এখানে এসেছিলাম তোমার বাবার খুনিকে ধরার জন্য। আমরা তো এই কাজটা করে টাকা কামানোর জন্য এখানে আসিনি। কিন্তু কোনোভাবেই ওর কথা মানতে চাইছিল না প্রীতি। তখন দেবা বলেই ফেলে, তুমি এত টাকা লোভী কেন? আমরা কি এখানে মানুষ পুড়িয়ে টাকা কামানোর জন্য এসেছি? ভালো হয়েছে যে তোমার বাবা আগেই মারা গেছে। যদি এই ব্যাপারটা তোমার বাবা দেখতে পেত তাহলে অনেক কষ্ট পেত। তখন প্রীতি বলা শুরু করে, আপনি আমাদের সম্পর্কে কি জানেন বলুন তো? আমার বয়স কত আপনি জানেন? 29 বছর হয়ে গেছে। আমার এই বয়সে মেয়েরা প্রেম ভালোবাসা করে, বিয়ে সংসার করে, আবার কেউ কেউ তো কেরিয়ারের পিছনে দৌড়ায়। আর আমি কি করছি? আমার বোনদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আমার মাথার উপরে যে কত বড় বোঝা সেটা কি আপনি বুঝবেন? ওদের মাথার উপর তো আমি আছি, কিন্তু আমার মাথার উপরে কে আছে? বাবা ছিল, কিন্তু এখন তো তিনি মারা গেছেন। সবার চিন্তা তো এখন আমাকেই করতে হয়। আর আপনি তো খুব সহজেই বলে দিলেন আমি টাকার জন্য সবকিছু করছি। 3টা মেয়ের এই পৃথিবীতে একা বাঁচা কতটা কঠিন আপনি কি জানেন? আপনি কিভাবে বুঝবেন? আপনার তো কোনো পরিবারই নেই। এসব বলে কান্না করছিল প্রীতি। তখন দেবা বলে, তুমি ঠিকই বলেছো, আমার তোমাকে এমনভাবে বলা উচিত হয়নি। আমি খুবই দুঃখিত। ওরা দুজনের কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে ফোনে একটা কল আসে। সাইমন কল দিয়ে দেবা ও প্রীতি দুজনকেই পোর্টে আসতে বলে এক্ষুনি। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজনেই চলে আসে পোর্টে। সাইমন দেবাকে দেখে বুঝতে পারে কোথাও যেন একে দেখেছি, কিন্তু ঠিক কোথায় দেখেছি এটা মনে করে উঠতে পারে না সাইমন। তখন সে দেবাকে বলে গাড়ির মধ্যে 2টা লাশ আছে। দেবা যখন গিয়ে লাশের মুখ থেকে কাপড় সরায় তখন দেখে তো অবাক হয়ে যায়, কারণ এটা আর কেউ না, এটা ছিল দয়ালের লাশ। আসলে কিছুক্ষণ আগে যা ঘটেছিল, দয়াল সেই লোকটাকে মারধর করে ওর হাতে পেরেক বসিয়ে রেখেছিল। তারপর সেখানে চলে আসে সাইমন, এসেই ওর হাতের ভেতর থাকা পেরেকগুলো শুটায়। তারপর হাতুড়ি দিয়ে ওকে মারতে যায়, কিন্তু ওকে না মেরেই মেরে দেয় দয়ালকে। আর সেখানে থাকা সবাইকে বলতে থাকে এই হলো আসল কালপ্রিট। গত 8টি বছর ধরে আমার সাথে আছে পুলিশের ইনফরমার হিসেবে। আমার ট্রাস্ট পাওয়ার জন্য আমার জীবনও বাঁচিয়েছে। তখন সাইমন বলে, তুমি ওর লাশটা পুড়িও না,
সেটা নিয়ে চলে যাবে পুলিশ হেডকোয়ার্টারের পাশে থাকা কবরস্থানে। সেখানে গিয়ে ওর লাশটা কবর দিয়ে আসবে। পুলিশদেরও তো জানতে হবে সাইমনের সাথে গাদ্দারি করলে তার পরিণতি কি হয়। তারপর দয়ালের ওই লাশটা নিয়ে দুজনে মিলে চলে আসে কবরস্থানে। সেখানে এসে একটা গর্ত করে সেখানে কবর দিয়ে দেয় দয়ালকে। ততক্ষণে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে। ওরা দয়ালকে কবর দিয়ে চলেই যাচ্ছিল, ঠিক তখনই সেই কবরটার মধ্যে থেকে একটা হাত বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই মাটির উপরে বেরিয়ে আসে দয়াল। সে মারা যায়নি। তখন প্রীতি জানে এটা পসিবল, কারণ অনেক সময় এমনটা হয়, মনে হয় মানুষ মারা গেছে কিন্তু আসলে তারা মারা যায় না। তারপর দেবা ফোন লাগায় সাইমনের এক সহযোগীকে, আর সেখানে কি কি ঘটনা ঘটেছে সবে খুলে বলে। তখন সেই সহযোগী বলে, তুমি আর কাউকে যেন ফোন দিও না, আমি আসছি ওখানে। তবে দেবা বুঝতে পারে যে কোনো না কোনো ঝামেলা তো আছেই, আর এজন্য সাইমনকে কল লাগায়। সবকিছু সে খুলে বলে। সাইমন ওদের দেবাকে বলে ওকে মেরে পুঁতে ফেলতে। তুমি আমার জন্য এই কাজটা করো, আমি তোমার জন্য এর থেকে বড় একটা কাজ করব। দয়াল তো অনেক কাকুতি মিনতি করছিল দেবার কাছে তার জানটা ভিক্ষা দেওয়ার জন্য। তারপর ওর কোনো কথাই শোনে না দেবা, আর প্রীতির হাত থেকে বেলচারা দেয় এবং সজোরে আঘাত করে ওকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সাইমনের লোকজন। এসেই দেখতে পায় লোকটা মরে গেছে, আবারও কবর দিয়ে দিয়েছে দেবা। এটাতে ওর উপর অনেক রেগে থাকে। তোকে আমি বলেছিলাম যেন জীবিত রাখ তুই, কিন্তু তুই ওকে কেন মেরে ফেললি? ওর কাছে প্রায় 200 কোটি টাকার উপরে মাল আছে, সেটা কোথায় রেখেছে সেটা শুধু দয়ালই জানে। আমি বারবার বলার পরও তুই কেন ওকে মারলি? তখন দেবা বলে, ও আমাদের হাত থেকে ছুটে পালিয়ে যাচ্ছিল এবং অনেক চিল্লাচিল্লিও করছিল। পাশেই তো পুলিশের হেডকোয়ার্টার, যদি পুলিশ জানতে পারতো তাহলে ঝামেলায় পড়তে হতো সবাইকে। এজন্যই আমি ওকে মেরে ফেলেছি। আবার তারপরেই দেবাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সাইমনের পার্টিতে। এই কাজটা করাই দেবার উপর অনেক খুশি হয়ে যায় সাইমন। সাথে সাথে ল্যাপটপ হাতে সাইমনের একজন লোক আসে আর সেটাতে একটা ভিডিও চালু করে দেয়। দেখা যায় সেই ভিডিওতে রাজশেখরকে মারছিল দয়াল। এটা দেখে তো অনেক বড় শক খেয়ে যায় দেবা। রাজশেখরকে মারা শুরু করার আগে রাজশেখর দয়ালের কানে কিছু একটা বলছিল, তারপর ওকে নির্মমভাবে মেরে ফেলে দেয় দয়াল। এই ব্যাপারটা দেবাকে দেখে সাইমন বলে, তোমাকে আমি বলেছিলাম না তুমি আমার একটা উপকার করো, তোমারও একটা উপকার আমি করব। আসলে এটাই হলো সেই উপকার। তোমার বন্ধুকে যে মেরেছিল তার মৃত্যু তোমার হাতেই হলো। কিন্তু দয়ালকে ওভাবে মারতে দেখে কেন জানি শক খেয়ে গিয়েছিল দেবা। আসলে এর পিছনে একটা রহস্য আছে। সে তো দয়ালকে জানে মারেনি। দয়াল যখন অনেক করে কাকুতি মিনতি করছিল তখন প্রীতি ওর উপর অনেক মায়া হয়, এজন্য সে দেবাকে বারবারই বলছিল ছেড়ে দেওয়ার জন্য। এক পর্যায়ে দেবাও মন গলে যায়, তখন দয়ালকে নিয়ে যায় একটা ট্রেনে বসিয়ে দেয় আর ওখান থেকে দৌড়ে কোথাও পালিয়ে যেতে বলে। দয়াল ওদের দুজনের মধ্যে কাউকে একজনকে ওর সাথে থেকে যেতে বলে, হয়তোবা সামনের কোনো স্টেশনে সাইমনের লোকেরা থাকবে, আর যদি ওই অবস্থা ওকে দেখে ফেলে অবশ্যই ওকে মেরে ফেলবে। তখন প্রীতি ওর সাথে থেকে যাবে বলে জানায়। ওদের দুজনকে ট্রেনে তুলে দিয়ে তারপর পার্টিতে চলে এসেছিল দেবা। এজন্যই দয়ালের সেই ভিডিওটা দেখেই হতবাক হয়ে গেছিল সে, কারণ যাকে দেবা এতদিন ধরে খুঁজছিল তাকে সে নিজেই বাঁচিয়ে দিল। ঠিক তখনই দেবার ফোনে কল চলে আসে দয়ালে। দেখা যায় প্রীতিকে আটকে রেখেছে সে। আমার ধারণা যদি সঠিক হয় তাহলে তুই এতক্ষণে সত্যটা জেনে গিয়েছিস, তবে কোনো লাভ নেই, কারণ প্রীতি আমার কবজায়। ওই জায়গাতে আমার এখনো অনেক কাজ আছে, কিন্তু আমি তো মৃত, তো আমার কাজগুলো আমার হয়ে তোকেই করতে হবে। আর যদি তুই আমার কাজগুলো করতে না চাস তাহলে প্রীতিকে আমি সেইভাবেই মারবো যেভাবে ওর বাবাকে মেরেছি। তখন দেবা জিজ্ঞাসা করে, আচ্ছা তোর কানে কানে রাজশেখর কি বলেছিল? দয়াল জানায় পাওয়ার হাউস। এটা শোনার পরপরই কেন জানি রাজি হয়ে যায় দেবা। এগুলোতে অনেক বাজে অবস্থা হয়ে যায় ওর, আর তার পেছনের স্মৃতি মনে পড়ে যায়। 30 বছর আগের কথা, তখন দেবা অনেক ইয়াং ছিল। দেখা যায় একটা গাড়ির মধ্যে বসে আছে দেবা এবং রাজশেখর। দেবার হাতে একটি মদের বোতল, আর সেটার নামই হলো পাওয়ার হাউস। তখন রাজশেখর ওকে বলেছিল, দেখ তোর সাথে আমি আমার বোনকে বিয়ে দিয়েছি, এখন তুই যদি এমন গুন্ডাগার্দি করিস আর মদ পান করিস তাহলে কোনোভাবেই তোর পরিবার সামলাতে পারবি না। তুই আমার কাছে প্রমিস কর যে তুই জীবনে আর কোনোদিন মদ ছুবিও না, আর না হলে তুই আমার বোনকে ভুলে যা। তখন অন্য কোনো উপায় না দেখে দেবা প্রমিস করে, আর সেদিন থেকে আজ পর্যন্ত দেবা মদে হাতও লাগায়নি। কিন্তু এতটাই শখ খেয়ে যায় যে সে সেখান থেকে একটা পাওয়ার হাউস নামের মদের বোতল তুলে নেয় এবং ডক ডক করে সেটা খেতে থাকে। সেটা খেতে খেতে যখন দেবা ঘোরাঘুরি করছিল ঠিক
তখনই ওই লোকটা দেবাকে বলে ওঠে, আমি তোকে আগেই বলেছিলাম যে দয়ালকে না মারার জন্য, কিন্তু তারপরেও তুই ওকে মেরে দিয়েছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আর আমি ওই কবরস্থানে গিয়ে কবর খুলে দেখবো যে ওখানে আসলেই দয়ালের লাশ আছে কিনা। এগুলোতে দেবা বুঝে যায় যে ওর রাস্তা ফাঁস হয়ে যাবে। আর দেবার মাথা অনেক গরম হয়ে যায় এবং সে পাশ থেকে একটি তলোয়ার নিয়ে ওকে মারতে শুরু করে। সাথে সাথেই সাইমন ওর দিকে বন্দুক ত্যাগ করে আর বলে, আমি সবই জানি যে তুই প্রথমে ওকে ফোন দিয়েছিলি, কিন্তু সে আমাদেরকে ডাবল ক্রস করছিল, তারপরেও ওকে কখন মারতে হবে সেটা আমি ডিসাইড করব, তুই না। কিন্তু ওর কোনো কথাই শোনে না দিবা আর মেরে ফেলে ওই লোকটাকে। তারপর সেই তরোয়ারটা নিয়ে বাইরে চলে আসে আর চিন্তায় মগ্ন হয়ে যায় যে সে কি করবে এখন। অন্যদিকে আমরা দেখতে পাই সাইমনের ছেলে অর্জুন এই পোর্টে কাজ করা একটি মেয়েকে খুব ভালোবেসে ফেলেছিল, কিন্তু সে তার বাবাকে কোনোভাবেই বলে উঠতে পারছিল না আর বারবারই সেই মেয়েটাকে চাপ দিচ্ছিল তাকে বিয়ে করার জন্য। তখন অর্জুন বলে, আমি তো বাবাকে বলতে পারবো না, তবে আমি জানি একজনকে যে বাবাকে বললে বাবা না করতে পারবে না। অর্জুন চিন্তা করেছিল যে দেবার সাথে তো বাবার ভালোই সম্পর্ক, তো যদি সে দেবাকে কনভিন্স করে বাবাকে বলাতে পারে তাহলে হয়তো বিয়েটা পসিবল। এদিকে দেখা যায় তারপর থেকেই দেবাকে দিয়ে বিভিন্ন কাজকর্ম করাচ্ছিল দয়াল, ওকে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছিল এবং এটা ওটা করতে বলছিল। সাথে সে প্রীতিকেও বিভিন্নভাবে মারধর করছিল। যখনই দেবা কিছু একটা করবে না বলে জানায় তখনই প্রীতিকে মারধর করতো দয়াল, আর ঠিক সে কারণেই দেবা ওর কথা মতো কাজ করছিল। একটা জায়গা থেকে একটা ব্যাগ নিয়ে যেতে বলে দেবাকে, তারপর সেই ব্যাগটা নিয়ে রেস্টুরেন্টের বাথরুমে যাওয়ার কথা বলে দেয়। সেখানে গিয়ে গোপন একটি দরজা খুঁজে পায় দেবা, সেটা খুলে ভেতরে এসে দেখতে পায় অনেক সোনার বার, ডায়মন্ড এবং অনেক দামি দামি ঘড়ি। তারপর ওই ভরটায় ব্যাগটা রেখে চলে আসে দেবা। ওর কথা মতো সকল কাজ করছিল দেবা, তবুও দয়াল প্রীতির সাথে নির্দয়ের মতো আচরণ করছিল। এমনকি ওর হাতে কুকুরের চেন লাগিয়ে দিয়েছিল সে। এবার দয়াল দেবাকে দিয়ে কিছু ডকুমেন্ট নিয়ে আসার কথা বলে, কোথায় যেতে হবে সেই সকল ডিটেলস দিয়ে দেয় ওকে। তারপর সেই ডকুমেন্টস গুলো নেওয়ার জন্য একটা জায়গায় চলে আসে দেবা। সেখানে থাকা ভলটা খুলে দেখতে পায় ভেতরে সাইমনের লোকজন একজনকে ধরে রেখেছে। এই লোকটা নাকি ডকুমেন্ট গুলো চুরি করতে এসেছিল আর এ কারণেই সাইমনের লোকজন ধরে রেখেছে। তারপর সবাই মিলে চলে আসে গাড়িতে এবং গাড়িতে উঠে পড়ে। তখন হঠাৎ করে ওদের একজনের খটকা লাগে, আচ্ছা আমরা তো সবাই এখানে এক গ্যাংয়েরই, তাহলে তুই এখানে কিভাবে আসলি আর তোকেই কে বা পাসওয়ার্ড দিয়েছিল। এগুলো বলতে বলতেই দেবাকে অ্যাটাক করে দেওয়ার কথা বলে দেয় লোকটা। অনেকজন মিলে গিয়ে অ্যাটাক করে বসে দেবাকে, কিন্তু সবাইকে কুত্তার মতো মারতে শুরু করে দেবা। চোখের পলকেই এদেরকে কুচুকাটা করে ফেলে। ওরা এতগুলো মানুষ মিলেও দেবার সাথে কিছুতেই পেরে উঠছিল না। দেবা যেন রিয়েল লাইফ নয় কোনো গেমের মধ্যে মানুষ মারছিল। সবাইকে মারার পর সে চলে আসে ওই লোকটার কাছে। তখন সে দেবার কাছে অনেক করে কাকুতি মিনতি করে, তার জান ভিক্ষা চায়। ওর সাথে বলে, আপনি কি জানেন ওই ডকুমেন্টগুলোর মধ্যে কি আছে? সেগুলো বের করে দেখাই দেবাকে। আসলে সাইমন তার সামনের ব্যবসার পিছনে বড় রকমের কাজ করে। সে বিভিন্ন বিদেশি বায়ারকে হার্ড সাপ্লাই করে। ওই যে সিনেমার প্রথমে যে কথাটা বলেছিলাম, সাইমনের এই জায়গাটাতে আসতে গেলে সবাইকে প্রথমে একবার মেডিকেল চেক আপ করানো হয়। আসলে তখনই সবার ব্লাড স্যাম্পলগুলো নিয়ে নেয় সাইমনের লোকেরা। তারপর রিকোয়ারমেন্ট অনুযায়ী যাদের হার্ট প্রয়োজন তাদেরকে নিয়ে রাখা হয় একটা নির্দিষ্ট জায়গায়। খুব করে খাতির যত্ন করে ওদের দেখাশোনা করা হয় আর প্রয়োজনের সময় ওদের হার্ট বের করে নেয়। আর সেই লাশগুলোর পূরণের কাজই করতো দেবা এবং প্রীতি, আর মারা যাওয়ার আগে সেগুলো করতো রাজশেখর। সেই ডকুমেন্টগুলো ঘাটাঘাটি করতে থাকলে দেবা দেখতে পায় ওর মধ্যে প্রীতিরও ছবি আছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে প্রীতির হার্টটা হয়তো বা কারোর সাথে ম্যাচ করেছে, ওর হার্টটাও কোনোভাবে নিয়ে নেবে সাইমন। এই ব্যাপারটায় অনেক ক্ষেপে যায় দেবা। সেই ডকুমেন্টগুলো পাওয়ার পরে ওইটা ছবি তুলে দয়ালকে পাঠায় এবং গিয়ে সেই ভল্টে রেখে আসে। তখন দয়াল বলে, তোমাকে একটা শেষ কাজ করতে হবে, এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে আমি প্রীতিকে ছেড়ে দেব। তোমার শেষ কাজটা হবে সাইমনের ছেলে অর্জুনকে মারা। এটা শুনেই তো হতবাক হয়ে যায় দেবা আর বলে, এই গ্রুপের মধ্যে তো একটাই ভালো ছেলে আছে, ওকে মারার তো কোনো প্রয়োজন দেখছি না, এই কাজটা আমি করতে পারবো না। তখনই দয়াল প্রীতিকে আবারও মারধর শুরু করে। অন্য কোনো উপায় না থাকায় দেবার রাজি হয়ে যায় কাজটা করার জন্য। এদিকে দেখা যায় প্রীতির দুই বোনকে আটকে রেখেছিল দয়ালের লোকজনেরা, মানে ওরা সব দিক দিয়েই দেবাকে ঘায়াল করে রেখেছিল যেন সে কোনোভাবেই দয়ালকে অমান্য করতে না পারে। কিছুদিন আগে হঠাৎ করে একদিন দেবার কাছে এসেছিল অর্জুন, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনি একটু আমাকে সময় দিতে পারবেন? এরপর কেটে গিয়েছিল কয়েকদিন। দয়াল যখন অর্জুনকে মারার কথা বলে তখন ওর সাথে দেখা করতে চাই দেবা। বলে, তুমি আমাকে কি যেন একটা বলতে চেয়েছিলে না, তো চলো
আমরা যেতে যেতে কথা বলি। ওকে নিয়ে গাড়িতে করে যেতে থাকে দেবা। যে রাস্তা দিয়ে ওদের যাওয়ার কথা ওই রাস্তাতে না গিয়ে অন্য রাস্তা ধরে দেবা। এটাতে অর্জুন বুঝে যায় যে কোনো একটা ঝামেলা তো আছে। তখন সে দেবাকে বলে, আমি যে কাজ করি আমি জানি একদিন না একদিন মানুষের হাতেই আমাকে মরতে হবে, কিন্তু সেটা যে আপনার হাতে আমাকে মরতে হবে আমি এটা একদমই বুঝতে পারিনি। আপনার কাছে আমি সাহায্য চাইতে এসেছিলাম আর আপনি আমাকে মারতে চাইছেন। তারপর ওর কোনো কথাই শুনে না দেবা এবং ওকে নিয়ে যায় একটি শুনশান জায়গায়। পায়ের নিচ থেকে একটি বন্দুক বের করে ওর দিকে তাক করে দেবা। দেখা যায় অনেক দূরে থেকে সাইমনের লোকজনেরা ওদের উপর নজর রেখেছিল। সাইমনের সাথে ওরা কথাও বলছিল এবং সকল আপডেট জানাচ্ছিল। দেবা অর্জুনকে আর মারে না। ওদের গাড়ির সামনে দেখা যায় অর্জুনের প্রেমিকাকে। তখন দেবা ওদের দুজনকে পালিয়ে যেতে বলে। প্রথমে একটু ইতস্তত করছিল অর্জুন, কিন্তু ওকে ধমক দিলেই দেবা বলে যে এখান থেকে পালিয়ে যাও যদি বাঁচতে চাও। তারপর ওরা দুজনে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দেবার ফোনে একটা মেসেজ আসে দয়ালের কাছ থেকে। সেটাতে লেখা ছিল তুমি ভুল করে ফেললা। এটাতে হতবাক হয়ে যায় দেবা। এই ব্যাপারটা এত তাড়াতাড়ি কিভাবে জেনে গেল দয়াল? তার পরপরই দয়াল ওকে ভিডিও কল দেয়। দেখা যায় অনেক উঁচু একটি বিল্ডিং এর উপরে আছে। সেখান থেকে নিচের দিকে ধরে আছে প্রীতিকে। এই বিল্ডিং থেকে ওকে ফেলে দেওয়ার হুমকিও দেয়। তোকে আমি শেষ একটা কাজ করতে দিয়েছিলাম, তুই সেটাও করলি না। আমার কথা তুই অমান্য করলি। তোর এত বড় সাহস। এখন যদি আমি এখান থেকে প্রীতিকে ফেলে দিই তাহলে ওর মারা যেতে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে। দয়ালের মুখে এসব কথা শুনে অনেক কাকুতি মিনতি করতে থাকে ওর কাছে দেবা। অর্জুন খুবই ভালো ছেলে, তাই তাকে মারতে আমি পারিনি। তো প্লিজ তুমি প্রীতিকে কিছুই করো না। কিন্তু ওর কোনো কথাই যেন কানে ঢুকছিল না দয়ালের। আর সে প্রীতিকে সেখান থেকে ফেলে দিয়েই তারপর যেন দম নেবে। ঠিক তখনই কেন যেন দেবার কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়। একটু আগেও ওর কথার মধ্যে মিশেছিল ভয়, কিন্তু এখন ওর কণ্ঠে শোনা যাচ্ছিল সাহসে ভরা। তুই প্রীতিকে মারতে চাস, কিন্তু তুই এটা করতে পারবি না। ওর মুখে এমন কথা শুনে শক খেয়ে যায় দয়াল আর বলে, তোর তো ভয় পাওয়ার কথা, কিন্তু তুই এত সাহস কোথা থেকে পেলি? তখন দেবা বলে, জানতে চাস তুই? তাহলে শোন, তোর লকারের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল ওখানে তুই কল লাগাতো, দেখ তো জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা। তখন দয়াল তার সহকারীকে কল লাগায়। সে ভোট খুলে দেখতে পায় পুরো ভোট একদম পরিষ্কার করে নিয়ে গেছে কেউ। এটাতে দেবা বলে, আমি গতকাল সেখান থেকে সবকিছু সরিয়ে দিছি, তুই চিন্তা করিস না, সবকিছু আমার কাছে সেভ আছে। এগুলোতে খানিকটা শক হয়ে যায় দয়াল। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, তুই সেগুলো নিয়েছিস, ভালো করেছিস। প্রীতির 2 বোন যে আমার কাছে আছে এটা তুই কিভাবে ভুলে গেছিস? এখন ওদেরকে আমি মারতে বলে দিচ্ছি আর এদিকে আমি প্রীতিকেও মেরে দিচ্ছি। তারপর সেখানে থেকে ওদের লোকেদের কল লাগায় দয়াল, কিন্তু ওরা গিয়ে দেখতে পায় ঘরের মধ্যে কেউ নেই। আসলে সেখান থেকে ওর 2 বোনকেও নিয়ে গেছে দেবার লোকেরা আর চলে আসে দেবা মেনশনে। যদিও ওরা সেখানে ওদের লোকেদেরও ভয় পাচ্ছিল, তারপরেও ওখানেই থাকতে বলা হয় ওদেরকে। এসব কিছু জানার পরে অনেক রাগান্বিত হয়ে যায় দয়াল। তবে কে আরো অবাক করে দিয়ে দেবার পেছনে চিত্রটা দেখায়। সেখানে অর্জুনের গার্লফ্রেন্ডকে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল। কি ওকে চিনতে পারছিস তুই? না চেনার তো কোনো কারণ নেই। হ্যাঁ ঠিক ধরেছিস, ওটাই তোর বউ। তো প্রীতিকে তুই ভালোই ছেড়ে দে, না হলে এখানে তোর বউ ছাই হয়ে যাবে আর বাকি থাকবে না। এগুলো শুনে তো অনেক থতমত খেয়ে যায় দয়াল আর কাকুতি মিনতি করতে থাকে ওর বউকে ছেড়ে দেওয়ার জন্য। তখন সে প্রীতিকেও খুলে দেয় আর দেবার কথা মতো প্রীতি ওই কুকুরের গলাটা দয়ালের গলা এবং হাতে লাগিয়ে দেয়। তারপর সেখান থেকে বেরিয়ে চলে যাওয়ার আগে কোষে দয়ালের গালে একটা চড় বসিয়ে দেয় প্রীতি। বাহিরে বের হয়ে দেখতে পায় দেবার লোকজন দাঁড়িয়ে আছে প্রীতিকে গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য। ওরা যাত্রা শুরু করে, উদ্দেশ্য দেবা মেনশন। এদিকে দয়ালের বউ অনেক করে বলছিল ওকে ছাড়ার জন্য। আমি এগুলোর কিছুই জানি না, দয়াল আমাকে টাকা দিয়ে সব কিছু করিয়েছে, সাথে আমার পরিবারকেও সে আটকে রেখেছে। আমি যদি ওর কথা মতো কাজ না করি তাহলে আমার পরিবারকে মেরে ফেলবে, এই হুমকি দিয়েছিল দয়াল। এজন্য কোনো উপায় না পেয়ে আমার কাজটা করতে হয়েছে। তো এগুলোতে আমার কোনোই দোষ নাই, প্লিজ আমাকে যেতে দিন। সেখানে দেবা, ওই নেশা করা লোকটা, অর্জুন আরও একজন লোক ছিল। কিছুক্ষণ পরে সেই নেশা করা লোকটা দেবাকে বলে, ও আচ্ছা, তোমাকে তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি। তোমার মেনশনে একটা টেলিফোন আছে তাই না? সেটাতে কেউ কল দিয়ে কি কোনোদিনও তোমার কুলি নাম্বারটা বলেছে? দেবা বলে, না, এমনটা কোনোদিন হয়নি। ওই লোকটা বলে যদি কখনো এমন কিছু ঘটে তাহলে বুঝে নিও ওটাই তোমার সন্তান। রাজশেখর আমাকে অনেক আগেই এটা বলেছিল, যদি তার কিছু হয়ে যায় তাহলে যেন এই কথাটা আমি তোমাকে বলে দেই, কিন্তু আমি এতদিন বলতে ভুলে গিয়েছিলাম। এই ব্যাপারটা শুনে তো পাগল প্রায় অবস্থা হয়ে যায় দেবা। সে তার সন্তানকে কোনোদিন চোখেও দেখেনি।
সাথে সাথে সে কল লাগায় মেনশনে, জানতে চায় টেলিফোনে কি এমন কোনো কল এসেছিল কিনা, কিন্তু কেয়ারটেকার জানায় যে না, কোনো কলই আসেনি। তারপর এই জায়গাতে ওদের পাহারায় রেখে চলে যায় দেবা। যাওয়ার আগে বলে যায় আমি কিছু বলার আগে কেউ যেন কিছু না করে এখানে। দেবা সেখান থেকে চলে যাওয়ার পরপরই অর্জুন তার গার্লফ্রেন্ডের কাছে যায়। তুমি আমার সাথে কেন করলে এমনটা? কেন তুমি আমাকে এত বড় ধোঁকা দিলা? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তখন মেয়েটা অর্জুনকে বলে আমি তো এগুলো ইচ্ছা করে করিনি, আমাকে ভয় দেখে এগুলো করতে বাধ্য করেছিল দয়াল। বিশ্বাস করো আমার একটুও দোষ নেই, তোমাকে আমি একটুও কষ্ট দিতে চাইনি। আর দয়ালের সাথে তো আমার কোনো সম্পর্কও নেই, ও শুধু নামেই আমাকে বিয়ে করেছে, কিন্তু আজ পর্যন্ত স্বামী স্ত্রী কোনো সম্পর্কেই জড়ায়নি। তোমাকে তো আমি সত্যিকারের ভালোবেসেছিলাম, তোমাকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। ওর মুখে এসব কথা শুনে গলে যায় অর্জুন, আর পাশে থাকা চাবিটা নিয়ে ওকে খুলে দিতে যায়। সেখানে থাকা সবাই অর্জুনকে অনেক বারণ করে ওকে খোলার থেকে, কিন্তু কারোর কথা না শুনে এক প্রকার জোর করে অর্জুন সেই মেয়েটার হাত পা খুলে দেয়। তারপর মেয়েটা জড়িয়ে ধরে অর্জুনকে। ওদের মধ্যে সুন্দর একটা ভালোবাসার মুহূর্ত দেখতে পাওয়া যায়। হঠাৎ করে মেয়েটার চেহারা কেমন জানি বদলে যায়, ওকে দেখেই মনে হচ্ছিল পুরো ইভিল। তখন আচমকায় অর্জুনকে মারতে শুরু করে দেয় মেয়েটা। এটা দেখে সেখানে থাকা ওই দুইজনও চলে আসে, কিন্তু একটা মেয়ের সাথে ওরা তিনজন মিলে যেন পেরেই উঠছিল না, এতটাই শক্তিশালী ছিল মেয়েটা। চোখের পলকে ওদের তিনজনকে ধরাশায়ী করে ফেলে। ওর নাম ছিল কল্যাণী। তার পরপরই সে কল লাগায় দয়ালকে। তখন দয়াল বলে তোমাকে বাঁচানোর জন্য তো আমি মেয়েটাকে ছেড়ে দিয়েছি, কিন্তু কল্যাণী ধমকের সুরে বলে আমি ঠিক আছি, নিজেকে নিজেই ছাড়াতে জানি, তো তুই তাড়াতাড়ি গিয়ে আবার ওই মেয়েটাকে ধর, না হলে আমাদের পুরো প্ল্যানের কিন্তু 12টা বেজে যাবে। সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে পড়ে দয়াল। বাইরে গিয়ে দেখতে পায় দুজন লোক একটি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন ওদেরকে মারধর করে বাইকটা নিয়ে চলে যায় দয়াল। আর এদিকে কল্যাণী ওদের রক্তে যেন একদম গোসল করিয়ে ফেলেছিল, সাথে ওই নেশা করা লোকটাকে বসিয়ে দিয়েছিল চেয়ারে। কিছুক্ষণের মধ্যে বাটন চাপ দিয়ে সাথে সাথেই ছাই করে দেয় লোকটাকে। আসলে পুরো প্ল্যানটা ওরা দুজনে মিলে করেছিল। ওরা দুজনেই একসাথেই কনস্টেবলের ট্রেনিং নিয়েছিল আর একে অপরকে ভালোবাসতো। ট্রেনিংটা পুরো হওয়ার পর দয়ালকে আন্ডার কভার মিশনে পাঠানো হয়। এটা যখন সে কল্যাণীকে বলে তখন সে জানায় আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শুনলে আমরা হয়তো মেডেল পাবো ঠিকই, আর যদি আমরা একটু নিজেদের মতো করে চলি তাহলে আমাদের সারা জীবন সেট হয়ে যাবে। কারণ তোমার পোস্টিং যেখানে হয়েছে সেখানে শুধু টাকা আর টাকা। একটা দান যদি আমরা ভালোভাবে মারতে পারি তাহলে আমাদের পুরো জীবন সেট। আসলে বলতে গেলে পুরো প্ল্যানটাই ছিল কল্যাণীর। সেই ছিল এই গল্পের মাস্টার মাইন্ড। তার পরপরই দয়াল বাইক নিয়ে ছুটতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সে একটা সিগন্যাল এসে দাঁড়ায়। পাশেই দেখতে পায় ওদের গাড়ি থামিয়ে সেখানে খাবার খাচ্ছিল প্রীতিরা। দয়ালকে দেখার সাথে সাথেই তারা গাড়িতে উঠেই দেয় একটা। দয়াল ওদের পিছে পিছে যেতে থাকে। অনেকক্ষণ এভাবে তাড়া করার পর এক পর্যায়ে দয়াল ওদের গাড়িটাকে ধরে ফেলে। বাইরে থেকে লাফ দিয়ে চলে আসে গাড়িটার ভেতরে আর সবাইকে মারতে শুরু করে দেয় দয়াল। যদিও ওর একটা হাত গলায় বাঁধা ছিল, তারপরেও কেউ যেন দয়ালের সাথে পেরে উঠছিল না। ড্রাইভারকে মারতে থাকলে গাড়িটা গিয়ে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে। গাড়ি থেকে ছিটকে পড়ে যায় রাস্তার পাশে দয়াল। তারপর উঠে আবার এদিকেই আসে। ওকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। তারপর গাড়ির ভিতরে থেকে চুল ধরে প্রীতিকে নিচে নামিয়ে নিয়ে আসে আর মারতে শুরু করে। ও একজন ছেলে হয়ে মেয়ে মানুষকে অনেক মারধর করছিল। কিছুক্ষণের মধ্যেই সেই গাড়ির মধ্যে থাকা অন্য লোকেরা এসে ধরে ফেলে দয়ালকে, আর এই সুযোগে প্রীতি দৌড় লাগায়। কিছুক্ষণের মধ্যেই দয়াল ওখানে থাকা লোকদেরকে মেরে আবারও ফলো করতে শুরু করে প্রীতিদেরকে। সামনে দৌড়াচ্ছিল প্রীতিরা দুইজন, মধ্যে ছিল দয়াল, আর তার পিছে দৌড়াচ্ছিল প্রীতির সাথে থাকা অন্য দুইজন। এভাবে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পরে প্রীতিরা একটা ট্রেনের মধ্যে উঠে পড়ে। সেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ওরা, তবে খুব বেশিক্ষণ টেকে না। কিছুক্ষণের মধ্যেই ট্রেনের মধ্যে চলে আসে দয়াল আর ওদের দিকে আগাতে শুরু করে। এটাতে অনেক ভয় পেয়ে ট্রেনের অন্য দিকে যেতে শুরু করে ওরা। মানুষের ভিড়ের জন্য দয়াল ওদের দিকে খুব একটা তাড়াতাড়ি যেতে পারছিল না। প্রীতিরা যেতে যেতে শেষ কামরায় চলে আসে, যেখানে তালা আটকানো, তার মানে তারা সামনের দিকে যেতে পারবে না। এদিকে ওদের দলের আরো দুজনও চলে আসে দয়ালকে আটকানোর জন্য। অনেক চেষ্টা করে কিন্তু দয়ালকে কিছুতে হার মানাতে পারছিল না। সবাইকে চোখের পলকেই ধরাশায়ী করে ফেলে, তারপর আগাতে শুরু করে। অনেকক্ষণ ট্রেনের মধ্যকার মানুষজন কিছুই বলছিল না দয়ালকে। তারপর একজন মহিলা কথা বলে, সাথে সাথে দয়াল ওই মহিলাটাকেও মারে আর আগাতে থাকে আবারও প্রীতির দিকে। আমরা অন্য দৃশ্যে দেখতে পাই দেবা যখন গাড়ি নিয়ে মেনশনের দিকে যাচ্ছিল তখন কেয়ারটেকারের কাছে কল আসে, স্যার
এখানে 10 থেকে 12 জন লোক থাকতে এসেছে, ওদের থেকে মনে হচ্ছে ওরা গুন্ডা পান্ডা, তো আমি কি ওদেরকে বাসা দিব? তখন দেবা বলে যে কোনো সমস্যা নেই, ওদেরকে বাসা দাও, আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই দেবা চলে আসে মেনশনে। প্রথমে সে যায় প্রীতির 2 বোনের ঘরে। ওরা তো দেবাকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ তো ওরা অনেক ভয়ে ভয়ে ছিল, তবে দেবাকে দেখে ওদের ভয় খানিকটা কেটে গেল। দেবা ওদেরকে অভয় দিচ্ছিল, তোমাদের কোনো চিন্তার দরকার নেই, তোমরা এখানে একদম সেফ আছো। আর তোমার বোন ছোট্ট একটু ঝামেলায় পড়েছে, আগামীকাল এখানে চলে আসবে, তোমরা একটুও চিন্তা করো না। ওরা যখন কথাবার্তা বলছিল তখন একজন চলে আসে দেবার কাছে আর বলে যে ওই লোকজনরা আমাদেরকে ঘিরে ফেলেছে। তারপর দেবা প্রীতির 2 বোনদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা কি গান পছন্দ করো, পুরোনো দিনের গান নাকি নতুন মডার্ন গান? মেয়ে দুইটাই বলে আমরা 2 ধরনের গানই পছন্দ করি। তখন দেবা অপারেটরকে বলে দেয় খুব সুন্দর গান বাজানোর জন্য, আর সাউন্ডটাও একটু বাড়িয়ে দিতে বলে। ওদেরকে ঘরে সিটকেনে লাগিয়ে বাইরে চলে আসে দেবা। যাওয়ার সময় দেখতে পায় বিভিন্ন জায়গাতে গুন্ডা পান্ডা গুলো ওত পেতে বসে আছে অ্যাটাক করার জন্য। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ফাইট। এতগুলো গুন্ডা পান্ডা মিলেও কিছুতেই যেন পারছিল না দেবার সাথে। দেবা ওদের সবাইকে বিধরম মার মারছিল, ওদেরকে একদম কাপড় কাচার মতো করে কেচে ফেলছিল। দেবা অনেকক্ষণ ধরেই ওদের মধ্যে চলতে থাকে এই ফাইট। এদিকে প্রীতির দিকে আগাচ্ছিল দয়া। তখন হঠাৎ করে প্রীতির চোখ বন্ধ করে এবং মনে পড়ে যায় যে ওর বাবা একদিন ওকে বলেছিল যদি তুই কোনোদিন কোনো বিপদে পড়িস যেন বা যদি তোর জীবন আশঙ্কায় আসে তখন তোর ফোনে আমি একটা নাম্বার সেভ করে দিচ্ছি, সেটাতে তুই কল দিবি এবং বলবি কুলি নাম্বার 5821। কিন্তু তার বাবা যে সেদিন যে কেন তাকে এই কথাগুলো বলেছিল সেটা প্রীতি জানে না। আজকে তো তার জীবন সংখ্যায় রয়েছে। তার ফোন থেকে সেই নাম্বারটা ডায়াল করে প্রীতি। দেখা যায় দেবার মেনশনে টেলিফোন বেজে ওঠে। তখন দেবা ফাইট করছিল। কলটা আসার সাথে সাথে সেখানে চলে আসে দেবা এবং কলটা ধরে। ফোনের ওপার থেকে প্রীতি বলে কুলি নাম্বার 5821, আমার নাম প্রীতি, আমার বাবার নাম রাজশেখর। আমার বাবা এই নাম্বারটাও ফোনে সেভ করে দিয়েছিল আর আমাকে বলেছিল যদি কোনোদিন কোনো বিপদে পড়িস তাহলে এই নাম্বারটা ডায়াল করিস আর বলবি কুলি নাম্বার 5821 আমি এখন অনেক বিপদে পড়েছি, তো প্লিজ আমাকে যেভাবে হোক আমাকে একটু সাহায্য করুন। এটুকু বলতে বলতেই সেখানে চলে আসে দয়াল আর প্রীতির গলা চেপে ধরে। এই ব্যাপারটা ফোনে শুনে বুঝে যায় দেবা, কিন্তু তার কিছুই করার নেই। প্রীতি যে এখন কোথায় আছে সেটাও জানে না দেবা। আর এদিকে সে ফাইট করছিল। দয়াল প্রীতিকে এতটাই জোরে চেপে ধরেছিল যে ওর অনেক বাজে অবস্থা হয়ে গিয়েছিল। ঠিক তখনই সেখানে প্রীতির একজন লোক এসে দয়ালকে ধরে নিয়ে লাফ দেয় ট্রেন থেকে। এবারের মতো জানে বেঁচে যায় প্রীতি। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে অনেক রেগে যায় দয়াল এবং সে ওই লোকটার মাথা ট্রেন লাইনের সাথে এমনভাবে থেতলে দেয় যেন একদম ভর্তা বানিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে ওর ফোনে একটা কল আসে। ফোনের ওপার থেকে কল্যাণী বলে, কি অবস্থা তোর, মেয়েটাকে কি তুই কবজায় নিতে পেরেছিস? তখন খানিকটা থুতোবতো খেয়ে দয়াল বলে, একটুর জন্য মেয়েটা আমার হাতছাড়া হয়ে গেল, আমি দেখছি কি করা যায়। কিন্তু কল্যাণী বলে, এদিকে তোর আর কিছুই দেখতে হবে না, এদিকে আমি সবকিছু ঠিকঠাক ম্যানেজ করে নিব। তুই ওখান থেকে সোজা যাবি স্টেশনের পার্কিং লটে, সেখানে অমুক নাম্বারের একটি গাড়ি রাখা আছে আর সেটার মধ্যে আমি বেঁধে রেখেছি অর্জুনকে। ওর সাথে কি করতে হবে সেটা তো তোকে বলে দেওয়ার কিছু নেই, আর এদিকে সবকিছু আমি ম্যানেজ করে নিব। দেখা যায় ট্রেনের পেছনের কামরায় বসে আছে কল্যাণী। এদিকে দয়াল চলে আসে সেই স্টেশন পার্কিং লটে। খুঁজতে থাকে কল্যাণীর বলে দেওয়া সেই গাড়ির নম্বরটা। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে পেয়েও যায় সেই গাড়িটা। তারপর সেটার মধ্যে ঢুকে পড়ে সে। অন্যদিকে দেখা যায় কনফারেন্স কলে রেডি হচ্ছিল সাইমন। ওর চারিদিকে পুরো হল রুমে বড় বড় স্ক্রিন লাগানো, দেখে মনে হচ্ছে হাজারো স্ক্রিন লাগানো। হঠাৎ করেই ওর ফোনে একটা ভিডিও কল আসে। ওর ফোনটা ছিল ওই সকল স্ক্রিনের সাথে কানেক্ট করা। ফোনটা ধরতেই সেই সকল স্ক্রিনেই দেখা যায় দয়ালকে। সাইমনের চারিপাশে যেন হাজারো দয়াল। তখন সেই সাইমনকে বলে, স্যার আমি মারা যাইনি, আমি এখনো বেঁচে আছি আর আমাকে দিয়ে দেবা এই সব কিছু করাচ্ছে। এগুলোতে আমি বা আমার বউ কারোরই কোনো দোষ নেই, সব দোষ দেবার। কিছুক্ষণের মধ্যে আমি যে কাজটা করতে যাচ্ছি এটাও দেবার কথা শুনে আমি করছি, না হলে সে আমার পরিবারকে মেরে ফেলবে, এমন হুমকি দিয়েছিল। আর এর পরপরই ফোনটা ঘোরায় পাশের দিকে। দেখা যায় সাইমনের ছেলে অর্জুনকে মুখ বাঁধা অবস্থায় রাখা। সাথে সাথে দয়াল ওকে মারতে শুরু করে, একদম পুরো জানোয়ারের মতো মারছিল দয়াল ওকে। এগুলো যেন কোনোভাবেই সহ্য করতে পারছিল না সাইমন। আর সাথে সাথে সে দেবা মেনশনে লোক পাঠিয়ে দেয় দেবাকে ধরে আনার জন্য। এদিকে দেখা যায় প্রীতি ট্রেন থেকে নেমে একটি দোকানে যায়। সেখানে গিয়ে একটা লোকের কাছ থেকে ফোন নেয় একটা কল করার জন্য। লোকটাকে প্রীতিকে ফোনটা দেয়। সাথে সাথেই সেখানে চলে আসে কল্যাণী আর বলে, তোমাকে নেওয়ার জন্য দেবাদা আমাকে পাঠিয়েছে, তো চলো আমার সাথে, এখন আমরা দেবা মেনশনের দিকে যাব।
ওর কথা শুনে ভালো মনে ওর সাথে গাড়িতে উঠে যায় প্রীতি। তখন কল্যাণী একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু ড্রাইভারটা বলে প্ল্যানে কিছু চেঞ্জ, ওখানে না গিয়ে গাড়িটা অন্য জায়গায় যাবে। অন্যদিকে ফাইট চালিয়ে যাচ্ছিল দেবা। কিছুক্ষণের মধ্যেই সেখানে সাইমনের লোকজনও চলে আসে আর পিছন থেকে আঘাত করে দেবাকে। তার পরপরে ওকে বলতে থাকে তুই যে আগে কুলি ছিলি এটা আমি জানি, আর তোর সাথে এই মেনশনে আরো 18 জন কুলি থাকে, তো তোদের সবাইকে আজকে এখানে মেরে ফেলবো। দেখা যায় সবাইকে মারধর করছিল সাইমনের লোকজন, আর আমি যদি একটা সিটি দেই তাহলে তোর সকল কুলিকে মেরে ফেলবে। কিন্তু এই লোকটাকে অবাক করে দিয়ে সিটি মেরে দেয় দেবা নিজেই। এটা শুনে তো সেখানে থাকা সকল কুলিরা গর্জে ওঠে আর সাইমনের লোকজনকে কুত্তার মতো মারতে শুরু করে। সব দিক থেকে শুধু সাইমনের লোকজনরা উড়ে উড়ে আসছিল। তখন দেবা বলে 18 জন না 19 জন আছি আমরা এখানে, আর ডাক দেয় কালিসা বলে। কিছুক্ষণের মধ্যেই নিচের ফ্লোর থেকে চলে আসে কালিসা, ওর সাথে করে একটা বক্সও নিয়ে আসে। সেটা খোলার পর দেখা যায় ওখানে ছিল কুলিদের সকল জিনিসপত্র। সবাই একটা দুইটা করে হাতে নিয়ে নেয়, শুরু করে দেয় সাইমনের লোকজনের সাথে ফাইট। দেখতে দেখতে সেখানে থাকা সবাইকে মেরে ফেলেছিল ওরা। কালিসা তো ঘোরাঘুরি করছিল দেবার আশেপাশেই, সেখানে যেই আসছিল কালিসা তাকেই মেরে ফেলছিল। কালিসা দেবার গায়ে একটা আঁচড়ও পড়তে দিচ্ছিল না। অন্যদিকে দেখা যায় প্রীতি ও কল্যাণীকে ধরে আনা হয় সাইমনের কাছে। তখন সে কল্যাণীর হাতে বাঁধন খুলে দেয়। তারপর কল্যাণী তো অনেক কান্নাকাটি করছিল, আমার কোনো দোষ নাই স্যার, দয়াল আমাকে দিয়ে জোর করে এসব কাজ করিয়েছে, আমার পরিবার ওর কাছে জিম্মি, এর জন্যই আমি এসব কাজ করতে বাধ্য হয়েছিলাম। তখন সাইমন কল লাগায় দয়ালকে। দয়াল তো কল্যাণীর এই খারাপ অবস্থা থেকে বারবারে বলছিল, স্যার ও কিছু জানে না, ওকে প্লিজ আপনি ছেড়ে দিন, সবকিছু আমি একাই করেছি। এসবের সাথে কল্যাণীর মায়া কান্না তো ছিলই। কথাবার্তা বলতে বলতে হঠাৎই কল্যাণী ওর পায়ের ভেতর থেকে একটা রড বের করে সাইমনকে মারতে যায়, কিন্তু সেটা ধরে ফেলে সাইমন আর হাসতে শুরু করে আর বলে, তুই তো প্রেমের জালে আমার ছেলেকে ফাঁসিয়েছিলি ঠিকই, কিন্তু আমি ওর বাবা। এটা বলেই সাথে সাথে রডটা গলার ভিতর ঢুকিয়ে দেয় কল্যাণীর। এই ব্যাপারটা দেখে তো কান্নায় ভেঙে পড়ে দয়াল। প্রীতিকে যে এখানে ধরে আনা হয়েছিল এই খবরটা দেবা পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। তার পরপরই সেখানে চলে আসে দেবা। তখন সাইমন বলে, তুই এখানে কেন এসেছিস? তোর বন্ধুর মেয়েকে বাঁচাতে তুই এখানে আসিসনি, তুই সত্যি করে বলতো তুই এখানে কেন এসেছিস, আর তুই কার কথা শুনে এখানে এসেছিস? দেবা বলে, কারোর কথাই না, আমি নিজে থেকে এসেছি। তখন সাইমন বলে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার ছেলে মারা গেছে তোর জন্য। তোকে আমি দয়ালকে আগেই মেরে দিতে বলেছিলাম, তুই যদি সেদিন দয়ালকে মেরে ফেলতি তাহলে আমার ছেলে অর্জুন আজও জীবিত থাকতো। তো এখন তোর বন্ধুর মেয়েকে আমি তো চোখের সামনে মেরে ফেলবো, তাহলে তুই কিছুটা হলেও বুঝবি আমার কষ্টটা কতখানি ছিল। কিন্তু দেবা বলে, ওকে মারবেন না, ওর বদলে আপনি আমাকে মারো, কে শোনে কার কথা। তখন সেখানে ডাক্তারকে ডেকে এনে সাইমন প্রীতিকে ওর সাথে পাঠিয়ে দেয় আর বলে, আমি যখনই অর্ডার দিব ওর হাড়টা তখনই বের করে ফেলবে। তার পরপরই সাইমন এবং দেবা দুইজনই সামনাসামনি বসে কথা বলার জন্য। তখন হাসতে শুরু করে দেবা আর বলে, তুই এখনো আমাকে চিনিসনি, আমি তোর বাবাকে মেরেছিলাম। আসলে আমরা প্রায় 4000-এর মতো কুলি ছিলাম, তোর বাবার প্রজেক্টে কাজ করতাম, আমাদেরকে যা করতে বলতো আমরা তাই করতাম, অনেক বিশ্বাস করতাম আমরা তোর বাবাকে। তারপর একদিন উনি আমাদেরকে বিদেশ পাঠিয়ে দেয় কাজের জন্য। ওখানে কাজ করার সময় একদিন পুলিশ চলে আসে এবং আমাদের সবাইকে ধরে ফেলে। আসলে আমরা যেসব বস্তা উঠাচ্ছিলাম সেগুলোর ভিতরে ছিল অবৈধ মালামাল, আমরা সবাই ফেঁসে যাই। তার পরপর একজন লয়ার এসে আমাদেরকে বুদ্ধি দেয়, যদি এই 400 জনের মধ্যে 100 জন কুলিও স্বীকার করে নেয় নিজেদের দোষ ছিল, তাহলে বাকি 300 জনকে হয়তো বাঁচানো পসিবল। তখন এই 400 জনের মধ্যে আমরা 100 জন সিলেক্ট করি যারা এখনো বিয়ে করিনি। আমিও যেতে রাজি ছিলাম, কিন্তু আমাকে বারণ করেছিল রাজশেখর, আর বলেছিল সেখানে গেলে হয়তোবা তুমি কখনোই আর বাড়ি ফিরতে পারবে না। এর জন্য আজকে তোমাকে একটা চুজ করতে হবে, তুমি কুলিদেরকে চুজ করবা নাকি আমার বোন মানে তোমার পরিবারকে। তখন আমি আমার পরিবারকে বাদ দিয়ে কুলিদেরকে চুজ করেছিলাম। আমাদের ওই 100 জনকে অন্য একটি দেশে পাঠিয়ে দেওয়ার কথা হয়েছিল। তখন সবাইকে জাহাজে তোলা হয়, কিন্তু আসলে ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছিল মেরে ফেলার জন্য। মাঝ সমুদ্রে গিয়ে আমাদের সবাইকে মেরে ফেলবে, তারপর পানিতে ফেলে দেবে। কিন্তু সেখানে থাকা অন্য লোকজন মারা যায় আমাদের হাতে। তবে 100 জনের মধ্যে আমরা মাত্র 24 জন কুলিই বাঁচতে সক্ষম হই। দেওয়ার মুখে এসব কথা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় সাইমন। তুই যখন আমার বাবাকে মেরেছিলি তখন আমি অনেক ছোট ছিলাম, এজন্য আমি তোকে কিছুই করতে পারিনি, তবে সেটার বদলা আজ আমি নিব। তারপর ওদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। অনেকক্ষণ ধরে চলে মধ্যকার মারামারি। এক পর্যায়ে দেবা ধরাশয়ী করে ফেলে সাইমনকে। তখন সাইমন বলে, তুই আজকে আমাকে মেরে ফেলবি মার, কিন্তু তোকে মারার জন্য অন্য কেউ চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই সাইমন সেখানে থেকে পালিয়ে একটা অকিটকে পেয়ে যায়।
তারপর ডাক্তারকে অর্ডার দেয় প্রীতির হার্টটি বের করে নেওয়ার জন্য। দেখা যায় কালিশা ততক্ষণে সেখানে চলে এসেছিল এবং সবাইকে মেরে ফেলেছিল আর উদ্ধার করে নেয় সে প্রীতিকে। তারপর দেবার কথা মোতাবেক পুরো জাহাজে ধামাকা লাগিয়ে দেওয়া হয়। ওরা বের হওয়ার সাথে সাথে বোমাগুলো ফেটে যায়, ধ্বংস হয়ে যায় পুরো জাহাজ। ওরা ওখান থেকে বেরিয়ে আসার পরপরই সেখানে অনেকগুলো গাড়ি চলে আসে আর ওদের সবাইকে ধরে নিয়ে চলে আসা একটা শুনশান মরুভূমির মধ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হেলিকপ্টার নিয়ে চলে আসে কয়েকজন লোক। আসলে সাইমনের যে সিন্ডিকেটের কাজ করতো সেই সিন্ডিকেটের লিডার এসেছে, ওর নাম দাহা। সেখানে এসেই দুই হাতে দুইটা বন্দুক নিয়ে নেয়। তারপর সেখানে থাকা সকল পুলিশদের মেরে ফেলে দাহা। সে যেন রিয়েল লাইফ নয় গেমের মধ্যে মানুষ মারছিল। ওদেরকে মারার পর এবার কুলিদের পালা। একটা রামদা নিয়ে যায় ওদের কাছে, দেবার গলায় চালাতে যাবে, ঠিক তখনই থেমে যায় দাহা আর বলে যে আপনি দেবরাজ না? আসলে 30 বছর আগে যখন দেবা কালিশা সহ বাকি কুলিরা মিলে সাইমনের বাবা সহ ওর লোকজনকে মেরেছিল সেই জায়গাতেই দাহা উপস্থিত ছিল। সে চিনে ফেলেছে দেবাকে। তখন সে তার বাবাকে বলে তোমাকে আমি বলেছিলাম না দেবরাজ বেঁচে আছে, দেখো আজকে ওনাকে আমি খুঁজে পেয়েছি। তারপর আস্তে আস্তে আসে দেবার কাছে, আমি যখন বাবার চেয়ারে বসেছিলাম তখন থেকে আমি আপনাকে অনেক খুঁজেছি আমার ডান হাত বানানোর জন্য, তো আপনি কি আমার জন্য কাজ করবেন? এটা শুনে দেবা বলে তোমার বাবার সাথে কথা বলে নেই। তারপর দেখা যায় তখন আস্তে আস্তে সে দাহার বাবার কাছে যায় আর বলে তুমি খুব ভালো করেই জানো যে কুলিদের সাথে যারা অন্যায় করেছে আমি তাদের সাথে কি ব্যবহার করি, তো তোমার ছেলেকে তুমি বুঝিয়ে দাও। এটাতেই অনেক ভয় পেয়ে যায় দাহার বাবা আর ওর পেছনের কিছু স্মৃতি মনে পড়ে যায়। আর সাথে সাথেই সে তার ছেলে দাহাকে বলে দেয় সবকিছু সেটেল হয়ে গেছে, সে আমাদের হয়ে কাজ করবে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে একটা গাড়ি আর সেই গাড়ির ভেতরে থাকে নামানো হয় দয়ালকে। সে তো এখানে দেবাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। তারপর ওর জন্য বড় মাপের একটা গর্ত করা হয়, সেটার পাশেই দাঁড় করিয়ে দেওয়া হয় দয়ালকে। আস্তে আস্তে ওর কাছে যায় দেবা আর এক ঝটকায় মেরে ফেলে দেয় গর্তের ভেতর। তারপর সেটা পরিপূর্ণ করে দেওয়া হয়। এসব কিছু দেখে দাহা বলে এত বড় গর্ত করার কি প্রয়োজন ছিল? তখন হাসতে হাসতে দেবা জানায় তুমি ওকে চেনো না, ওর জান অনেক শক্ত। ছোট কোনো গর্ত করে যদি ওকে পুঁততাম তাহলে হয়তোবা ও আবারও ফিরে আসতো। এগুলো বলার পর ওরা তিনজন অনেক হাসাহাসি করতে থাকে। এখন থেকে দেবা ও কালিশা দাহার হয়ে কাজ করবে। কেটে যায় অনেক দিন। আজকে প্রীতি সহ দুই বোনকে গাড়িতে তুলে দিতে এসেছিল দেবা। বোনদের আগে পাঠিয়ে দেয় প্রীতি। তারপর দেবাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি 30 বছর আগে কুলি ছিলেন তাই না? আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? কুলি নাম্বার 5821 কে কি আপনি চেনেন? তখন দেবা বলে যে না, ওখানে তো অনেক কুলিই ছিল, ওইভাবে তো আমার মনে নেই। আসলে তো দেবা নিজেই কুলি নাম্বার 5821। তখন সেখান থেকে হতাশ হয়ে চলে যায় প্রীতি আর কেন যেন বারবার পিছনের দিকে তাকাচ্ছিল। দেবা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের সিনেমার এক্সপ্লেনেশনটি? যদি সিনেমার এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং কেমন লাগলো এটা কমেন্টে জানান। আর যদি এতক্ষণ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।